করব। প্রথম হলো কুলম্বস ল, চ্যাপ্টার কুলম্বস ল, ইলেকট্রিক চার্জ। আচ্ছা, আমরা দুইটা গ্লাস রড নিলাম, নিয়ে একটাকে সিল্ক দিয়ে ঘষলাম। সিল্ক দিয়ে ঘষে সিল্ক থ্রেড দিয়ে তাকে ঝুলালাম আর কি। এই ছবিতে দেখতে পাচ্ছ এই গ্লাস রডটা সিল্ক দিয়ে ঘষে একটা সিল্ক থ্রেড দিয়ে ঝুলানো আছে এখানে। তারপরে আর একটা গ্লাস রড, তাকেও সিল্ক দিয়ে ঘষলাম। সিল দিয়ে ঘষার পরে যদি আগের যেটা ঝুলন্ত অবস্থায় আছে ওই গ্লাস রডের কাছে যদি আনি, তাহলে দেখবো যে একটা অপরটাকে রিপেল করছে, মানে দূরে সরাই দিচ্ছে। এখন গ্লাস রডের এই গ্লাস রডের পরিবর্তে যদি আমরা একটা হার্ড রাবার রড নেই, তাকে যদি লোম দিয়ে ঘষি, ফার ফার বা লোম দিয়ে যদি ঘষে যদি ওই যেটা ঝুলন্ত আছে ওর কাছে যদি আনি, তাহলে আমরা দেখব যে অ্যাট্রাক্ট করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে রাবিং এর ফলে এই রডের ভিতরে ইলেকট্রিক চার্জের সৃষ্টি হয়েছে। ক্লিয়ারলি এখানে টু কাইন্ডস অফ ইলেকট্রিক চার্জের সৃষ্টি হয়েছে। এখন এই দুই ধরনের যে ইলেকট্রিক চার্জের সৃষ্টি হয়েছে, এটার নাম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। উনি প্রথমে এদের নাম দেন যে চার্জে পরস্পর রিপেল করে, এটাকে নাম দেন হলো পজিটিভ চার্জ, আর যেটা অ্যাট্রাক্ট করে এটার নাম দেন হলো নেগেটিভ চার্জ। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি, এক কথায় লাইক চার্জেস রিপেল অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। তাহলে তোমাদের যদি কখনো প্রশ্ন আসে যে ডিসকাস দ্য স্টেটমেন্ট লাইক চার্জেস রিপেল অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট, তাহলে এইটুক লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা কুলম্বস লতে। চার্লস অগাস্টিন ডি কুলম্ব, তিনি এই যে ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশন বা রিপালশন, এই যে ফোর্স, এইটাকে সর্বপ্রথম কোয়ান্টিটেটিভলি প্রকাশ করেন আর কি। তিনি যেটা করেন সেটা হলো গোলক, একটা রড নিয়ে সেই রডের দুই পাশে দুইটা গোলক আছে, সেটাকে একটা ফাইবার দিয়ে ঝোলালেন। সাসপেনশন হেড, এখানে সাসপেনশন হেড আছে, এখান থেকে একটা ফাইবার দিয়ে ঝুলাই দিলেন। আচ্ছা, এই এই গোলকদ্বয় আগে চার্জ করা আছে আর কি। তারপরে আর একটা গোলককেও তিনি চার্জ করলেন। আমরা ধরি একটা গোলক এ আর একটা গোলক বি, এই দুইটা গোলক পরপর, মানে দুইটা গোলক চার্জিত করা আছে, এই সমধর্মী চার্জে চার্জিত করা আছে। এখন যদি দুইটাকে আমরা কাছে নিয়ে আসি, তাহলে দেখা যায় যে এই সিল্ক ফাইবারটা টুইস্ট করে আর কি। সিল্ক ফাইবারের টুইস্টটা ক্যান্সেল আউট করার জন্য উপরে সাসপেনশন থ্রেডটাকে থিটা কোণে ঘোরাতে হয়। থিটা কোণে ঘোরালে এই এ বলটা বি বলের থেকে দূরে সরে যায়। তাহলে এই থিটা উইল বি এ মেজার অফ দ্য রিলেটিভ ফোর্স আর কি, মানে থিটা ইজ এ রিলেটিভ মেজার অফ দ্য ফোর্স। তাহলে এই থিটা পরিমাপ করে প্রত্যেকবার দেখা যায় যে যদি ফোর্স মাপা হয় আর কি, এই দূরত্বের সাথে এ থেকে বি যে দূরত্ব, এই দূরত্বের সাথে যদি ফোর্সটা মাপা হয়, তাহলে প্রত্যেকবার দেখা গেছে যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r²। এফ ইজ প্রপোর্শনাল টু 1/r² হয়। আর হলো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্ফিয়ার্স এ অ্যান্ড বি। আচ্ছা, তারপরে দেখা যায় যে দ্য ফোর্স অ্যাক্ট অ্যালং দ্য লাইন জয়নিং বিটুইন দ্য টু স্ফিয়ার্স। এই দুইটা স্ফিয়ারকে যদি একটা সরল রেখা দিয়ে যোগ করি, তাহলে এই সরল রেখা বরাবর ফোর্সগুলো ক্রিয়া করে। আচ্ছা, আবার দেখা গেছে যদি চার্জ চেঞ্জ করা হয় ওই ইসের ভিতরে, দুইটা স্ফিয়ারের ভিতরে, তাহলে ফোর্স পরিবর্তন হয়, এবং সেই ফোর্স দেখা গেছে এফ ইজ প্রপোর্শনাল টু চার্জ Q1 Q2। যদি Q1 এতে চার্জ Q1 হয়, বিতে চার্জ Q2 হয়, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2।
তাহলে এই দুইটা জিনিসকে আমরা যদি কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা যদি উঠাই দেই তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন যদি আর অন সেন্টিমিটার হয়, এফ অন ডাইন হয়, আর কে যদি অন হয়, তাহলে আমরা আর Q1 Q2 যদি কিউ হয়, তাহলে আমরা বলি যে কিউ এ যে চার্জ আছে এটা অন ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে আর অন সেন্টিমিটার, এফ অন ডাইন, আর যদি চার্জ অন ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট নেই তাহলে কে এর মান আমরা অন ধরতে পারি। এটা হলো সিজিএস ইউনিটে। এরপরে আসি এমকেএস ইউনিটে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ডেফিনেশন বুঝলা যে ডিস্টেন্স যদি 1 সেন্টিমিটার হয়, ফোর্স যদি 1 ডাইন হয়, আর কে এর মান যদি অন হয়, তাহলে ওখানে যে চার্জ থাকে, যে চার্জের ভিতরে যে হয় ওই চার্জের মান হয় অন ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এসআই ইউনিট বা এমকেএস ইউনিট, এমকেএস ইউনিটে কে কে রিপ্লেস করা হয় 1/4πε0 দিয়ে। তাইলে এর অর্থ হলো যখন দুইটা ইকুয়াল চার্জ separated by a distance 1 meter apart and exert forces on each other by 1 Newton, যদি দুইটা চার্জের দূরত্ব 1 মিটার হয় এবং তাদের ভিতরে 1 নিউটন ফোর্স ক্রিয়া করে, এবং ওই চার্জের মান যদি 1 কুলম হয়, তাহলে আমরা কে এর মান লিখতে পারি 1/4πε0, অথবা কে 1/4πε0 লিখে দূরত্ব 1 মিটার, ফোর্স 1 নিউটন করলে যে চার্জ ওর ভিতরে ক্রিয়া করে আমরা সেই চার্জকে বলি 1 কুলম চার্জ। দেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ হলো 1 কুলম চার্জ। তাহলে আমরা তখন ফোর্সকে লিখি এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ইপসিলন নটের মান, ইপসিলন নটকে পারমিটিভিটি বলে, মানে ভেদন ক্ষমতা আর কি, পারমিটিভিটি বলে। এর মান হলো 8.84 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। আর 1/4πε0 এর মান হলো 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আচ্ছা, এখন ফরে নাম্বার অফ চার্জের জন্য ফোর্স কি হবে? যদি আমরা একটা চার্জ Q1 এক জায়গায় রাখি, মানে একটা চার্জ রাখলাম Q1, তার চারপাশে Q2 Q3 Q4 Q5 এইভাবে আপ টু Qn পর্যন্ত যদি থাকে, তাহলে যে রেজাল্টান্ট ফোর্স কাজ করবে Q1 এর উপরে, সেইটা আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই r12 স্কোয়ার। r12 হলো দ্য ডিস্টেন্স বিটুইন চার্জ Q1 টু Q2, তারপরে প্লাস 1/4πε0 Q1 Q3 বাই r13 স্কোয়ার প্লাস ডট 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 ডট। এইটা হবে রেজাল্ট্যান্ট ফোর্স আর কি। তাই এখানে বাম পাশে ভেক্টর কোয়ান্টিটি দিয়েছি, ডান পাশে একটা ভেক্টর কোয়ান্টিটি দিতে হবে, সেটা একটা ইউনিট ভেক্টর উপরে লিখে তার উপরে একটা ক্যাপ দিয়ে দিলেই হবে। আচ্ছা, এরপরে আসি হলো চার্জ ইন কোয়ান্টাইন। আগে বা ফ্রাঙ্কলিনের যে সময় ছিল, সেই সময় ইলেকট্রিক চার্জকে ধরা হতো কন্টিনিউয়াস ফ্লুইড। পরে অ্যাটমিক থিওরি এস্টাবলিশ হওয়ার পরে দেখালো যে ফ্লুইড কন্টিনিউয়াস, কিন্তু এটা ফ্লুইড তৈরি হয় অ্যাটম দিয়ে। এবং এক্সপেরিমেন্ট পরে শো করলো যে ইলেকট্রিক ফ্লুইড কন্টিনিউয়াস না, বাট ইট ইজ মেড অফ ইন্টিগ্রাল নাম্বার অফ ইলেকট্রিক চার্জ। এই মিনিমাম চার্জ, যে ইন্টিগ্রাল নাম্বার অফ মিনিমাম ইলেকট্রিক চার্জ, এই মিনিমাম চার্জের মান হলো ইকুয়াল টু 1.60210 ইন্টু 10⁻⁹ কুলম। তাহলে এটা বলা হলো যে এটা ইলেকট্রিক চার্জ, এটা কন্টিনিউয়াস না, বাট এটা কনসিস্টস অফ ইন্টিগ্রাল মাল্টিপল অফ, ইন্টিগ্রাল মানে 1e 2e 3e এইরকম আর কি, ইন্টিগ্রাল মাল্টিপল অফ ই।
এর মান এইটা, এখানে যেটা দেওয়া আছে এইটা। তাহলে যখন চার্জ ডিসক্রিট প্যাকেটে থাকে রাদার দ্যান কন্টিনিউয়াস অ্যামাউন্ট আর কি, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন না হয়ে যদি ডিসক্রিট প্যাকেটে থাকে, তাহলে আমরা এই প্রপার্টিকে বলি যে চার্জ কোয়ান্টাইজড হয়েছে। কেমন? তাহলে যদি এরকম প্রশ্ন আসে, এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট চার্জ ইজ কোয়ান্টাইজড, আর এইটুকু লিখে দিতে হবে। তো যাই হোক, এ পর্যন্ত কোনো থিওরি এস্টাবলিশ হয় না, মানে কোনো থিওরি দেখে নাই যে চার্জ ইজ কন্টিনিউয়াস, এটা প্রুভ করতে পারে না, কি বলে চার্জ ইজ কোয়ান্টাইজড, এটা প্রুভ করতে পারে না। আচ্ছা, তারপরে আমরা আসি চার্জ ইজ কনজার্ভড। তাহলে চার্জ ইজ কনজার্ভড এর হাইপোথিসিসটা কি? হাইপোথিসিসটা হলো, যখন একটা গ্লাস রডকে সিল দিয়ে ঘষা হয় তখন তাতে পজিটিভ চার্জ তৈরি হয়, আর আর সে মানে গ্লাস রডে পজিটিভ চার্জ তৈরি হয়, আর যে সিল্ক যেটা থাকে সেটাতে নেগেটিভ চার্জ তৈরি হয়। যতগুলো পজিটিভ চার্জ তৈরি হয় ঠিক ততগুলো নেগেটিভ চার্জ তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি যে রাবিং এর ফলে চার্জ তৈরি হচ্ছে, চার্জ ক্রিয়েট হচ্ছে আর কি, মানে চার্জ ক্রিয়েট হয় না, কিন্তু চার্জ একটা থেকে আর একটা ট্রান্সফার হয়। চার্জ এখানে ক্রিয়েট হয় না, কিন্তু চার্জ তৈরি হয়, এই কি বলে একটা থেকে আর একটা ট্রান্সফার হয়। অর্থাৎ সিল থেকে পজিটিভ চার্জ গ্লাস রডে চলে যায় আর সিল্কে নেগেটিভ চার্জেস তৈরি হয়। তাহলে এটা কি করে, তাদের ভিতরে সিল্ক আর গ্লাস রডের ভিতরে যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ছিল সেটাকে ডিস্টার্ব করে। এই এই হাইপোথিসিসকে বলা হয় কনজারভেশন অফ চার্জ। কেমন? চার্জ কনজারভেশন। এখন চার্জ যে কনজার্ভ হয় তার কতগুলো উদাহরণ আমরা দিই। যখন একটা ইলেকট্রন যার চার্জ হলো -e এবং একটা পজিট্রন যার চার্জ হলো +e, এই দুইটাকে যদি কাছাকাছি নেওয়া হয়, এই যে ছোট চিত্র দিয়ে দেখানো আছে +e আর -e, এই দুইটা চার্জকে যদি কম্বাইন করা হয়, কাছাকাছি যদি নিয়ে আসা হয়, তাহলে ওই দুইটা কি করে, ওই কম্বাইন করার ফলে এনার্জি তৈরি হয়। অর্থাৎ এখানে মাসটা কনভার্ট হয়ে গামারে তৈরি হয়। এই দুইটা গামারে দুই দিকে মুভ করে আর কি, দুই অপোজিট ডিরেকশনে মুভ করে। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে মাস ট্রান্সফারস ইনটু এনার্জি বাই দ্য ফর্মুলা ইকুয়াল টু mc²। কেমন? এই mc²। তাহলে আমরা এখানে ইয়ে করতে পারি যে যখন কম্বাইন করলাম তার আগে টোটাল চার্জ ছিল আমাদের +e -e ইকুয়াল টু 0। আবার আফটার কম্বিনেশন দুইটা ফোটন তৈরি হলে এখানে কোনো চার্জ নাই, ফোটনের ভিতরে কোনো চার্জ নাই, তাহলে আফটার কম্বিনেশন টোটাল চার্জ ইজ 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি চার্জ ইজ কনজার্ভ। এই হলো একটা উদাহরণ। আর একটা উদাহরণ যাই, এটা একটা রেডিও অ্যাক্টিভ ডিকে। দেখো, ইউরেনিয়াম 238, এর ভিতরে 92 প্রোটন আছে। এইটা ন্যাচারালি রেডিও অ্যাক্টিভ, সে রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেট করে। কেমন? ডিকে করে। ডিকে করার ফলে একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হয় আর একটা থোরিয়াম নিউক্লিয়াস তৈরি হয়। থোরিয়াম 234 আর হিলিয়াম 4। হিলিয়াম নিউক্লিয়াসের ইয়ে হলো মাস নাম্বার হলো 4। তাহলে এটা তৈরি হয়। তাহলে দেখো এখানে ইসের আগে, রেডিও অ্যাক্টিভ ডিকে করার আগে টোটাল চার্জ ছিল 92। তারপরে ডিকে করার পরে থোরিয়ামে আছে 90 প্রোটন আর হিলিয়ামে আছে 2টা প্রোটন, এটাও 92 চার্জ। তারপরে এখানেও আমরা দেখতেছি রেডিও অ্যাক্টিভ রিয়াকশন হওয়ার ফলে টোটাল চার্জ ইজ কনজার্ভ। তাহলে এখানেও এরকম প্রশ্ন আসতে পারে যে দুইটা উদাহরণ দিয়ে বুঝাও যে চার্জ ইজ কনজার্ভ, তখন তোমরা এই দুইটা উদাহরণ লিখে দিবা। আচ্ছা, এরপরে আসি, কুলম্ব ফোর্স ইজ 10⁻39 times stronger than gravitational force.
আমরা গ্র্যাভিটির চারটা ফান্ডামেন্টাল ফোর্স আছে, তার ভিতরে দুইটা হলো কুলম্ব ফোর্সকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও বলা হয়। দুইটা ফোর্স হলো, একটা কুলম্ব ফোর্স আর একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। আর দুইটার কথা আমরা পরে আসতেছি। তাহলে দেখা যায় যে একটা ফোর্স আর একটা ফোর্সের চাইতে প্রায় 10⁻39 গুণ বড়। তাহলে এটা আমরা একটু ভেরিফাই করি। এটা ভেরিফাই করলে আমরা জানি আমাদের নিউক্লিয়ার যে সাইজ, এটা এলিমেন্টের উপরে নির্ভর করে। লো অ্যাটমিক ওয়েটের এলিমেন্টের নিউক্লিয়ার সাইজ ছোট, হাই অ্যাটমিক ওয়েটের এলিমেন্টের নিউক্লিয়ার চার্জ বড়। তাহলে এই নিউক্লিয়ার সাইজ ভ্যারি করে 1 × 10⁻⁻15 মিটার থেকে 7 × 10⁻⁻15 মিটার পর্যন্ত। অর্থাৎ হাইড্রোজেন হলো সবচাইতে ছোট এলিমেন্ট, এটার নিউক্লিয়ার সাইজ প্রায় 10⁻⁻15 মিটার। আর ইউরেনিয়াম এটা অনেক হেভি এলিমেন্ট, এটার চার্জ হলো 7 × 10⁻⁻15 এলিমেন্ট। এটা হলো নিউক্লিয়ার সাইজ ভ্যারি করে। ঠিক একইভাবে অ্যাটমিক সাইজও ভ্যারি করে। এখানে অ্যাটমিক সাইজ লেখা আছে 1 × 10⁻10 হবে, 10 মিটার। আসলে এটা আমার মনে হয় ভুল আছে, এটা 11 মিটার হবে। এটা 10⁻11 মিটার হবে, 3 × 10⁻10 মিটার। এই মানে এটা ভ্যারি করে আর কি। এখন আমরা কুলম্ব ফোর্স, হাইড্রোজেন অ্যাটমের ভিতরে কুলম্ব ফোর্সটা নির্ণয় করি, কারণ আমরা জানি হাইড্রোজেন অ্যাটমের ভিতরে পজিটিভ চার্জ আছে প্রোটন, আবার নেগেটিভ চার্জ আছে ইলেকট্রন চারিদিকে ঘুরতেছে। তাহলে এদের ভিতরে ফোর্স হবে কুলম্ব ফোর্স Fc = 1/4πε0 Q1 Q2/r²। এখানে Q1 হলো চার্জ অফ দ্য প্রোটন, আর Q2 হলো চার্জ অফ দ্য ইলেকট্রন, আর হলো দ্য ডিস্টেন্স বিটুইন প্রোটন অ্যান্ড ইলেকট্রন। তাহলে আর আমরা বোর রেডিয়াস ধরতে পারি, আর এর মান হলো 5.3 × 10⁻11 মিটার। আর Q1 Q2 এর চার্জ সমান, এটা আমরা 1.6 × 10⁻19 কুলম্ব ধরবো। ঠিক এই মানগুলো যদি এখানে বসায় দেই, তাহলে আমরা কুলম্ব ফোর্সের মান পাই 8.1 × 10⁻8 নিউটন। আচ্ছা, এখন যদি ওই হাইড্রোজেন অ্যাটমের ভিতরে প্রোটন এবং ইলেকট্রন দুইটারই মাস আছে, তাহলে দুইটার মাস থাকলে এর ভিতরে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কতটুকু কাজ করে দেখো। তাদের ভিতর গ্র্যাভিটেশনাল ফোর্স হলো Fg = G m1 m2/r²। ক্যাপিটাল জি হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, m1 হলো মাস অফ দ্য প্রোটন, m2 হলো মাস অফ দ্য ইলেকট্রন, আর r হলো তাদের ভিতরের দূরত্ব। জি এর মান হলো, ক্যাপিটাল জি এর মান হলো 6.7 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর m1 চার্জ অফ দ্য ইলেকট্রন 9.1 × 10⁻31 কেজি। m2 হলো 1.7 × 10⁻27 কেজি। তাহলে এই মান যদি এখানে বসায়, তাহলে এটা হয় 3.7 × 10⁻47 নিউটন। এখন এই দুইটাকে যদি ভাগ দেই, এফসি কুলম্ব ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স Fg দুইটা যদি ভাগ দেই, তাহলে এটা হয় 2.2 × 10⁻39। তাহলে Fc = 10⁻39 গুণ Fg। এখান থেকে আমরা বলতে পারি যে কুলম্ব ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের চাইতে 39 গুণ বড়। আচ্ছা, এখানে ছোট্ট করে একটু লেখা আছে দেখো, দেয়ার আর 4 ফান্ডামেন্টাল ফোর্সেস। একটা হলো এই বাম পাশে লেখা আছে ফোর্স গুলো কি কি। একটা হলো স্ট্রং ফোর্স, 2 নম্বর হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা কুলম্ব ফোর্স, 3 নম্বর হলো উইক ফোর্স, 4 নম্বর হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, এখন রিলেটিভ স্ট্রেংথ এখানে আছে 2 নম্বর কলামে, রিলেটিভ স্ট্রেংথ। আমরা স্ট্রং ফোর্সকে যদি অন ধরি, যেটা নিউক্লিয়ার পার্টিকেলের ভিতরে সংঘটিত হয়, এটা যদি অন ধরি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা কুলম্ব ফোর্স হবে 10⁻², আর উইক ফোর্স হবে 10⁻⁻, এটা কত 30 না 31 তোমাদের জানা আছে?
আমি তো এখানে কাটাকাটি করে ফেলছি। তোমাদের কি জানা আছে কত উইক ফোর্স? হ্যালো, না স্যার। এটা একটু দেখিনি, একটু সার্চ দিও তো কত আছে। 10⁻³ মনে হয়। আর গ্রাভিটেশনাল ফোর্স হলো 10⁻39। কেমন? তাহলে নিউক্লিয়ার ফোর্স হলো নিউক্লিয়ার পার্টিকেল, যেমন নিউটন, প্রোটন, নিউটন, এগুলো নিউক্লিয়ার পার্টিকেল, এদের ভিতরে। কুলম্ব ফোর্স হলো চার্জের ভিতরে। তারপরে উইক ফোর্স হলো কোয়ার্কের ভিতরে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স হলো সবার ভিতরে যাদের মাস আছে আর কি। আচ্ছা, এটা রেঞ্জটাও দেওয়া আছে। স্ট্রং ফোর্সের রেঞ্জ 10⁻15 মিটার, ইলেকট্রোম্যাগনেটিক আর গ্র্যাভিটেশনাল ফোর্স ইনফিনিটি পর্যন্ত। আর হলো উইক ফোর্স হলো 10⁻17 মিটার। আচ্ছা, এরপরে আমরা একটা প্রবলেমে আসি। দেখো, প্রবলেমটা বলতেছে যে ফিগার শোজ দ্য থ্রি চার্জেস Q1, Q2, Q3. What force acts on Q1? Assume that Q1 equal to -1 into 10⁻6 coulomb, Q2 হলো 3 into 10⁻6 coulomb, Q3 হলো -2 into 10⁻6 coulomb, R1 to 15 সেন্টিমিটার, R1 3 10 সেন্টিমিটার, আর থিটা 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের তিনটা চার্জ আছে, ছবিতে দেখতে পাচ্ছ। ডান দিকে এক্স অ্যাক্সিস, উপরের দিকে হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে একটা চার্জ আমরা সেন্টারে রাখলাম Q1, নেগেটিভ চার্জ সেন্টারে রাখলাম। আর একটা চার্জ Q2, সেইটাকে আমরা এক্স অ্যাক্সিসে রাখলাম। এই Q1 থেকে R12 দূরত্বে, Q2 কে রাখলাম এক্স অ্যাক্সিসের উপরে, আর Q3 কে রাখলাম দ্বিতীয় কোয়াড্রান্টে R13 দূরত্বে। এখন এই R13 যে রেখাটা আছে সেটা ওয়াই অ্যাক্সিসের সাথে থিটা কোণ তৈরি করলো। তাহলে এটা থিটা হলে এই নিচের আমরা যে এখানে ফোর্স কাজ করতেছে, দেখো ফোর্স কাজ করবে এই মাইনাস মাইনাস, এটা বিকর্ষণ করবে, তাহলে এইদিকে যাবে। আর মাইনাস প্লাস এটা আকর্ষণ করবে, এটা উল্টা দিকে আসবে। আমি এটা ডান দিকে অ্যারোটা দিছি, এটা ভুল আছে আর কি, এটা এই দিকে হবে আর কি, আকর্ষণ বলের ডিরেকশন। আচ্ছা, তাহলে এখন এইরকম যদি এদের তিনটা চার্জের ডিস্ট্রিবিউশন যদি এরকমের হয়, তাহলে হোয়াট ইজ দ্য ফোর্স অন Q1? ফোর্স বলতে রেজাল্ট্যান্ট ফোর্স অন Q1 ডিউ টু Q3 অ্যান্ড Q2। তাহলে আমরা আগে ওদের ম্যাগনিটিউড বাইর করব। কেমন? ম্যাগনিটিউড বাইর করব। প্রথম বাইর করি F12, Q2 চার্জের জন্য Q1 এর উপর বল F12 1/4πε0 Q1 Q2 বাই R12 স্কয়ার। তাহলে এখানে সব মান দেওয়া আছে, মানগুলো আমরা বসাই, এটা পাই 1.2 নিউটন। আর F13 হলো Q1 Q3 ভিতরে ফোর্স, এটা শুধু ম্যাগনিটিউড, এটা হলো 1.8 নিউটন। এখন যেহেতু এগুলো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমরা প্রজেকশন নিয়ে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা ভেক্টর সাম পাবো আর কি। তাহলে আমরা সেইভাবে যদি প্রজেকশন নেই, দেখো F12 আর F13 প্রজেকশন নিলাম এক্স অ্যাক্সিসে। তাহলে এই দুই প্রজেকশন থেকে, দুইটা চার্জের পজিশন থেকে যে রেজাল্ট্যান্ট ফোর্স আসবে সেটাকে আমরা ধরি F1x। F1x হবে F12x প্লাস F13x। আর F12x প্লাস F13x যদি হয়, তাহলে আমরা চিত্রে যাই কোনটা F12x কোনটা F13x। F12 তো এক্স অ্যাক্সিসেই আছে, তাহলে এটার আর প্রজেকশনের দরকার নাই, এটা F12 আমরা লিখতে পারি সরাসরি। আর F13 থিটা কোণ তৈরি করছে ইয়ের সঙ্গে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে। তাহলে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কম্পোনেন্ট ফোর্স হবে F13 cos থিটা। ওয়াই অ্যাক্সিসের সাথে F13 কম্পোনেন্ট ফোর্স হলো F13 cos থিটা। আর এক্স অ্যাক্সিসের সাথে হবে F13 cos 90 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা হলো 90 মাইনাস থিটা, তাহলে এটা হবে সাইন থিটা। তাহলে আমাদের সেটা এখানে আসছে। F12x হলো F12 সরাসরি, আর F13x হলো F13 সাইন থিটা।
তাহলে আমরা এই মানটা বসাই দিলাম, f1 এর মান 1.2 আর ওটা হলো f1 1.8 ইন্টু সাইন 30 মিলে হলো 2.1 নিউটন। ঠিক একইভাবে f1y যদি নেই তাহলে এটা হবে f1y প্লাস f1y। f1y অন টু যে চার্জ এই ফোর্সটা সেটা এক্স অ্যাক্সিসে, তাহলে তার কোনো ওয়াই কম্পোনেন্ট নাই। ওই কম্পোনেন্ট না থাকলে আমরা f1 এটা 0 লিখতে পারি। আর f1y হলো এটা হলো f1 cos এটা তো থিটা। রুটসোর্স, এর এবার এটা ডিরেকশন বাইরে হয়ে এবার ট্রাই এর ডিরেকশন নিচের দিকে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস f1 cos থিটা ইকুয়াল টু মাইনাস, এটার মান বসায় দিলে মাইনাস 1.6 নিউটন। এখন এই দুইটার লব্ধি হলো f1 ইকুয়াল টু f1x স্কোয়ার প্লাস f1y স্কোয়ার। এটার মান বসায় দিলে আমরা ইয়ে পাবো লব্ধি বল, আর কোন থিটা পাবো হলো ট্যান থিটা হলো f1y বাই f1x, তাহলে থিটা হলো ট্যান ইনভার্স f1y f1x ইকুয়াল টু মাইনাস 37 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা আসি আর একটা প্রবলেমে। দেখো, টু সিমিলার বলস, একই ধরনের দুইটা বল যাদের মাস এম, তারা আর হ্যাং ফ্রম সিল্ক থ্রেডস। এই ডান পাশের চিত্র দেখো, সিল্ক থ্রেড দিয়ে দুইটা বল ঝুলানো হয়েছে। ইসের লেন্থ, থ্রেডের লেন্থ হলো এল এবং ইট ক্যারি সিমিলার চার্জেস কিউ। প্রত্যেকটা বলে ইকুয়াল পরিমাণ চার্জ কিউ বহন করতেছে। এখন অ্যাসিউম করো যে থিটা অ্যাঙ্গেল এখানে যেহেতু সেম চার্জ বহন করতেছে, তাহলে তারা পরস্পরকে রিপেল করে দূরে সরে যাবে। দূরে সরে গেলে ইকুইলিব্রিয়াম যে রেখা আছে, ভার্টিক্যাল যে রেখা, তার সাথে তারা এখন থিটা কোণ তৈরি করবে আর কি। এই থিটা কোণ খুব ছোট, এটা ধরে নাও থিটা কোণ খুব ছোট যদি হয় তাহলে অ্যাপ্রক্সিমেট করতে পারি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা। সেই অ্যাপ্রক্সিমেশনে আমরা প্রমাণ করতে পারি এই যে যে ডিস্টেন্সে তারা সরে গেল দুইটা চার্জ কিউ, এটা যদি এক্স হয় তাহলে এক্স হবে কিউ স্কোয়ার এল বাই 2πε0 mg⁻⁴। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো আমাদের দুইটা চার্জ, দুইটা স্ফিয়ার ডিসপ্লেস হয়ে গেছে অ্যাট এ ডিস্টেন্স এক্স। আচ্ছা, আমাদের স্ফিয়ারের মাস দেওয়া আছে এম, তাদের চার্জ দেওয়া আছে কিউ, সুতার দৈর্ঘ্য এল, আর এই এখন তারা ডিসপ্লেস হয়ে যে কোণ তৈরি করছে এটা হলো থিটা। তাহলে আমরা যে কোনো একটা স্ফিয়ার আগে ধরি, ডান পাশের স্ফিয়ারটা ধরি। ডান পাশের যে স্ফিয়ার যেহেতু এম, তার এম জি নিচের দিকে ক্রিয়া করতেছে, গ্রাভিটেশনাল ফোর্স, তাই না, ফোর্স অফ গ্রাভিটি আর কি। ফোর্স অফ গ্রাভিটি নিচে দিয়ে ক্রিয়া করতেছে সরাসরি এমজি। তো এমজি কে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা হলো সুতা বরাবর, এই সুতা বরাবর এদিকে আরো দেওয়া আছে, এইদিকে একটা কম্পোনেন্ট, আর এই সুতার সাথে পারপেন্ডিকুলার বরাবর এইদিকে এই এক্স এর দিকে আর একটা চার্জের দিকে আর একটা কম্পোনেন্ট। তাহলে উপরে এই অ্যাঙ্গেলটা থিটা হলে ডান পাশের এই অ্যাঙ্গেলটাও থিটা, আর এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা। এই যে এখানে এমজি আর এই সুতার মধ্যে অ্যাঙ্গেল হলো থিটা। তাহলে সুতা বরাবর যে কম্পোনেন্ট কাজ করবে সেটা হলো এমজি কস থিটা, আর ওর সাথে পারপেন্ডিকুলার বরাবর যেটা কাজ করবে সেটা হলো এমজি সাইন থিটা। এমজি কস থিটার ডিরেকশন হবে নিচের দিকে, যেটা যেটা সুতার টান দিয়ে প্রশমিত হচ্ছে। সুতার টান এটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে এমজি কস থিটাকে। আর যে ইলেকট্রিক ফোর্স যেটা পরস্পরকে বিচ্ছিন্ন করতেছে সেইটা ব্যালেন্স হয়ে আছে এমজি সাইন থিটার জন্য। তাহলে এমজি সাইন থিটা আমরা ইলেকট্রিক ফোর্সের সমান লিখতে পারি। তাহলে এই কথাটা যদি আমরা এখানে সে লিখি, ওই উপরের কথা কিছু লিখে আমরা কুলম্ব ফোর্স আর গ্রাভিটেশনাল ফোর্স এই দুইটা আমরা দেখি। কুলম্ব ফোর্স হলো এফসি হলো 1/4πε0 কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দুইটা ইসের চার্জ হলো কিউ আর ডিস্টেন্স হলো এক্স, তাহলে কুলম্ব ফোর্স হলো 1/4πε0 কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর গ্রাভিটেশনাল মানে ফোর্স অফ গ্রাভিটি F2 হলো mg সাইন থিটা, mg ট্যান থিটা আর কি, না 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 mg সাইন থিটা।
এমজি সাইন থিটাকে ট্যান থিটাতে রূপান্তরিত করলে ট্যান থিটা সমান x/2/L আসে। কেমন? সাইন থিটাকে আমরা ট্যান থিটাতে রূপান্তরিত করছি, তাহলে এটা ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি, এটা হবে x/2/L, তাহলে mgx/2L। এখন যেহেতু এটা ব্যালেন্স হয়ে আছে, সেহেতু এই দুইটা ফোর্স সমান, কুলম্ব ফোর্স এবং ফোর্স অফ গ্র্যাভিটির কম্পোনেন্টটা সমান, তাহলে আমরা Ft=fc লিখতে পারি। অতএব mgx/2L = 1/4πε0 q/x²। এখান থেকে x = q²L/2πε0 mg⁻⁴ প্রুফ। আচ্ছা, এরপরে আসি আমরা হলো ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? দুইটা ডেফিনেশন আসতে পারে, একটা হলো হোয়াট ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড, হোয়াট ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। একটার সাথে স্ট্রেংথ লাগানো, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আর ইলেকট্রিক ফিল্ড। আমরা যদি আমাদের এই গ্র্যাভিটির কথা চিন্তা করি, এই আর্থ সারফেসের উপরে যদি একটা বস্তু রাখি, তাহলে সেটা এই আর্থ অ্যাট্রাক্ট করে নিচের দিকে নিয়ে যায়। তার মানে যেখানে বস্তুটা আছে সেখানে আর্থের ফিল্ড আছে বলেই বস্তুটা নিচের দিকে যাচ্ছে। তাহলে এইভাবে এই আর্থের একটা ফিল্ড উপর পর্যন্ত অনেক দূর পর্যন্ত বিস্তৃত আছে। ঠিক একইভাবে মানে আমরা যেমন আর্থের চারিদিকে একটা ফিল্ড আছে আমরা অনুভব করি, ঠিক একইভাবে যদি একটা চার্জ রাখা যায়, তাহলে তার চারপাশে ইনফ্লুয়েন্সড হয় ওই চার্জের দ্বারা। মানে যে অঞ্চল ইনফ্লুয়েন্সড হয় ওই চার্জের দ্বারা, সেই অঞ্চলকে বলে ইলেকট্রিক ফিল্ড। কেমন? চার্জের চারিপাশে যে অঞ্চলটা ইনফ্লুয়েন্সড হয়, আমরা তখন বলি যে ওর চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন। আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন হলো, যদি আমরা একটা টেস্ট চার্জ নেই, একটা টেস্ট বডি নেই, সেই টেস্ট বডির ভিতরে একটা টেস্ট চার্জ আছে Q0, তাই না? Q0 কে প্লেস করা আছে একটা ইলেকট্রিক ফিল্ডে। ইলেকট্রিক ফিল্ড আমরা কিভাবে সৃষ্টি করি? আর একটা চার্জ রেখে, আর একটা চার্জ রাখলাম, সেই ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করলাম। সেই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আমরা একটা টেস্ট চার্জ রাখলাম, তাহলে টেস্ট চার্জ Q0 রাখলাম। তাই এখন যদি এই টেস্ট চার্জটা ওই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে F বল অনুভব করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হবে E = F/Q0। এর দুইটা ভেক্টর কোয়ান্টিটি E এবং F, তাহলে আমরা তাকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভিতরে পার্থক্য বুঝলাম। একটা হলো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, আর একটা হলো ফিজিক্যাল ডেফিনেশন, E = F/Q। আচ্ছা, এখন আমরা ওই যে যে ফিল্ড যে চার্জ তৈরি করতেছে, এই চার্জটা কিন্তু বেশি বড় হলেও, মানে টেস্ট যে চার্জটা নিচ্ছে, এই চার্জ কিন্তু বেশি বড় হলে চলবে না। কারণ বেশি বড় যদি হয়, তাহলে সে মূল চার্জ যেটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছে ওকে ডিস্টার্ব করতে পারে। ওকে ডিস্টার্ব করলে তাহলে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ এইভাবে হবে না, এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। সেই জন্য আমরা টেস্ট চার্জ, এখানে আমরা টেস্ট চার্জ নেই আর কি, টেস্ট চার্জ ছোট হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে লাইনস অফ ফোর্স। যদি আমরা একটা স্ফিয়ারের ভিতরে নেগেটিভ চার্জ রাখি, তাহলে লাইনস অফ ফোর্স গুলো বাইরে থেকে ভিতরের দিকে ডিরেকশন হবে। এই যে এরকম লাইনস অফ ফোর্স হবে যদি নেগেটিভ চার্জ নেই, বাইরের থেকে ভিতরের দিকে, অর্থাৎ নেগেটিভ চার্জের দিকে তার লাইনস অফ ফোর্সের ডিরেকশন হবে। আর যদি পজিটিভ চার্জ নেই, এখানে ডান পাশে দেখতেছো, এইটা রেডিয়ালি আউটওয়ার্ড হবে, বাইরের দিকে চলে যাবে পজিটিভ চার্জের দিকে। কেমন? আর যদি দুইটা চার্জ রাখি, তাহলে দেখো দুইটা পজিটিভ চার্জ যদি এখানে রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের অবস্থা একটু দেখো, এইভাবে ইলেকট্রিক ফিল্ড গুলো বিস্তৃত থাকবে। আর একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড এই রকমের হবে। তাহলে এই চারটা মাথার ভিতর রাখতে হবে, যে শুধু সিঙ্গেল চার্জ রাখলে আর যদি ডাবল চার্জ রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো মানে লাইন্স অফ ফোর্স গুলো কি রকমের হবে সেটা একটু মাথার ভিতরে রাখলাম। আচ্ছা, এখন হলো ক্যালকুলেশন অফ ইটা কিভাবে ক্যালকুলেট করা হয়। আমরা একটা টেস্ট চার্জকে Q0 কে
আর ডিস্টেন্সে রাখলাম আর একটা পয়েন্ট চার্জ থেকে। এখানে ওই যে পয়েন্ট চার্জ নিছি যাতে টেস্ট চার্জ দ্বারা পয়েন্ট চার্জের চার্জ ইয়ে না হয়, ওই চার্জ ডিস্ট্রিবিউশন ডিস্টর্টেড না হয়, সেই জন্য পয়েন্ট চার্জ নিছি। তাহলে একটা পয়েন্ট চার্জ কিউ নিলাম, সেই ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো। সেই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আমরা একটা টেস্ট চার্জ কিউ নট নিলাম। তাহলে এই ইসের উপরে, তাদের উপরে যে ইন্টারাকশন মানে ইন্টারঅ্যাক্টিভ ফোর্স যেটা, সেটা এফ ইকুয়াল টু হবে 1/4 এপসিলন নট কিউ কিউ নট বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন হবে ই ইকুয়াল টু এফ বাই কিউ নট। অতএব এখানে এফ এর মান উপরেরটা বসাইলে কিউ নট কেটে যায়, 1/4 এপসিলন নট কিউ বাই আর স্কয়ার। তাহলে ফোর্স আর স্ট্রেংথ এই দুইটার ভিতরে পার্থক্য দেখলাম। পার্থক্য হলো ওই ফোর্সের ভিতরে দুইটা চার্জ থাকে আর স্ট্রেংথের ভিতরে একটা চার্জ, শুধু কিউ, কিউ বাই আর স্কয়ার। আচ্ছা, the direction of E is হলো radial line from Q pointing outward if Q is positive and inward is Q is negative। কেমন? তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডিরেকশনটা হবে ফোর্সের মতোই আর কি। ফোর্সের যেরকম লাইনস অফ ফোর্স, ইলেকট্রিক ফিল্ডের সেই একই রকম লাইনস অফ ফোর্স হবে। এখন আমরা যদি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করি ডিউ টু লট অফ চার্জেস, মানে এন চার্জের জন্য, যদি প্রত্যেকটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড E1 E2 E3 En হয়, তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড হবে ভেক্টর সাম অফ দ্য ইলেকট্রিক ফিল্ড E equal to E1 plus E2 plus En equal to sum of En আর কি। এটা ভেক্টর সাম হবে, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর সাম হবে। আচ্ছা, চার্জ যদি কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড হয়, যদি আমরা বলতেছি চার্জ ইজ কোয়ান্টাইজ, কিন্তু তার ইনফ্লুয়েন্স যদি কন্টিনিউয়াসলি থাকে একটা স্পেসের ভিতরে, তাহলে সেক্ষেত্রে আমরা ডি এর ফর্মুলা লিখি 1/4 এপসিলন নট ডি কিউ বাই আর স্কয়ার। আর টোটাল যখন ফিল্ড বের করি তখন ই লিখি, ওইটাকে ইন্টিগ্রেশন করতে হয় আর কি, 1/4 এপসিলন নট ইন্টিগ্রেশন ডি কিউ বাই আর স্কয়ার। এটা হলো ফিল্ডের ক্যালকুলেশনের জন্য এই রকম ফর্মুলা, দুইটা, উপরের ফর্মুলা আর নিচের এই ফর্মুলা, এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করি। আচ্ছা, এখানে লেখা আছে অ্যান ইলেকট্রিক ডাইপোল। আগে আসি যে হোয়াট ইজ কল্ড ডাইপোল। ডাইপোলের ডেফিনেশনটা ভুলো না। ডাইপোল হলো, দেখো দুইটা চার্জ আমরা স্পেসে রাখলাম, একটা হলো পজিটিভ চার্জ প্লাস কিউ, এইখানে পজিটিভ চার্জ প্লাস কিউ আছে, আর এইখানে আছে নেগেটিভ চার্জ মাইনাস কিউ। দুইটা সমান চার্জ কিন্তু বিপরীতধর্মী। দুইটা বিপরীতধর্মী সমান চার্জকে স্পেসে যদি একটা দূরত্বে রাখা হয়, তাহলে যে কনফিগারেশনটা তৈরি হয় এইটাকে বলে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি আবার বলি ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। তাহলে আমি আবার বলি ইলেকট্রিক ডাইপোল কাকে বলে? দুইটা বিপরীতধর্মী সমান চার্জকে যদি স্পেসের ভিতরে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, তাহলে যে কনফিগারেশন তৈরি হয় সেইটাকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল। এখানে দেখো প্লাস কিউ এবং মাইনাস কিউ দুইটা সমান বা বিপরীতধর্মী চার্জ একটা নির্দিষ্ট দূরত্ব 2a দূরত্বে রাখা আছে। এখানে আমরা 2a লিখছি একটু কনভিনিয়েন্টলি, এখানে আমরা এল দিতে পারতাম, দুইটার দূরত্ব এল দিতে পারতাম, কেমন? তা না দিয়ে এখানে 2a দিছি। আচ্ছা, তাহলে এটা হলো ইলেকট্রিক ডাইপোলের ডেফিনেশন। আর ডাইপোল মোমেন্ট কাকে বলে? ডাইপোল মোমেন্ট হলো ম্যাগনিটিউড অফ অন অফ দ্য চার্জেস এন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম। ডাইপোল মোমেন্টের ডেফিনেশন হলো চার্জের ম্যাগনিটিউড অর্থাৎ কিউ, আর তাদের দূরত্ব হলো 2a। এই 2a কিউ হলো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে ইলেকট্রিক ডাইপোল এবং ডাইপোল মোমেন্টের ভিতরে পার্থক্য বুঝলাম, কেমন? ডাইপোল এবং ডাইপোল মোমেন্টের ভিতরে ক্লিয়ারলি পার্থক্যটা তোমরা বুঝলাম। আচ্ছা, এখন এরকম একটা ডাইপোল এখানে বসা আছে। এই ডাইপোল অ্যাক্সিস হলো একটা থেকে আর একটা পর্যন্ত, ডিরেকশন হলো মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে ডাইপোলের ডিরেকশন। আর এই ডাইপোল অ্যাক্সিসের যে পারপেন্ডিকুলার বিসেক্টর আছে একটা আর, এখানে দেখো ছোট একটা আর আছে, এটা হলো পারপেন্ডিকুলার বিসেক্টর।
এই ডাইপোলের পারপেন্ডিকুলার বিসেক্টর আর দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে এই দুইটা ডাইপোলের জন্য সেইটা বের করতে হবে। আচ্ছা, এখন এখানে প্রত্যেকটা চার্জ থেকে আমরা রেখা টানলাম, প্লাস কিউ থেকে রেখা টানলাম, এটার দূরত্ব আর, মাইনাস কিউ থেকে পি বিন্দুতে রেখা টানলাম, এটার দূরত্ব আর, আর ওই ক্যাপিটাল আর আর এ এই দুইটার ভিতরে অন্তর্ভুক্ত কোণ উপর এবং নিচে দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ হলো থিটা। কেমন, এই এই প্যারামিটার গুলো দেওয়া আছে। তাহলে বের করতে হবে যে পি বিন্দুতে ওই ডাইপোলের জন্য বা দুইটা চার্জের জন্য পি বিন্দুতে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে আমরা অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছি প্লাস চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশন পি থেকে ডাইনের দিকে এদিকে চলে গেছে প্লাস চার্জের জন্য, আর মাইনাস চার্জের জন্য এটা পি থেকে মাইনাস চার্জের দিকেই ইলেকট্রিক ফিল্ড আসতেছে। তাহলে আমরা প্লাস চার্জের জন্য ধরি E1, মাইনাস চার্জের জন্য ধরি E2, আর তাদের রেজাল্ট্যান্ট হবে দুইটা দিয়ে যদি আমরা সামন্তরিক তৈরি করি। দেখো একটা সামন্তরিক এভাবে তৈরি করা আছে, সামন্তরিকের কর্ণ বরাবর, অর্থাৎ রেজাল্ট্যান্ট ফিল্ডটা হবে একেবারে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আচ্ছা, এখন আমরা আসি ইসে মূল মূল ডেরিভেশনে। তোমরা চিত্রটা এখানে মনে রেখো। দেখো এই কোণ থিটা হলে এই কোণটা থিটা, আবার এই কোণটাও থিটা। যদি এই কোণ থিটা হয় তাহলে এই এই পাশের এই বাম পাশের এই কোণটাও থিটা কোণ হয়। তাহলে এবার আমরা আসি ডেরিভেশনের উপরে। তাহলে এখানে টোটাল ইলেকট্রিক ফিল্ড ই হবে E1 প্লাস E2। আচ্ছা, এখন ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড E1 E2 দুইটাই সেম, কারণ দুইটারই ডিসটেন্স ক্যাপিটাল আর পি বিন্দু থেকে, আর দুইটারই চার্জ ম্যাগনিটিউড হলো কিউ। তাহলে ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড আমরা লিখতে পারি E1 E2 সমান, এটা 1/4πε0 Q/r²। তাহলে আর স্কোয়ার যেটা ক্যাপিটাল আর যেটা, সেটাকে আমরা ক্যাপিটাল আর স্কোয়ারকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস, মানে এ স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার। এটা হলো ক্যাপিটাল আর স্কোয়ারের ফর্মুলা। তাহলে আর যদি বের করতে চাই তাহলে সেটা হবে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের স্কোয়ার রুট আর কি। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটা Q/r² মান যদি বসাই দিই, ক্যাপিটাল আর স্কোয়ারের বর মান, তাহলে E1 হলো 1/4πε0 Q/a² প্লাস r²। এটা হলো ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এখন আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং হরিজন্টাল কম্পোনেন্ট নেই। এখান থেকে আমরা চিত্রে আবার চলে যাই। চিত্রে চলে যায়, দেখো E1 এই দিকে ক্রিয়া করতেছে। এই দুইটা কম্পোনেন্ট নিতে পারি, একটা হলো এক্স অ্যাক্সিসের দিকে আর একটা ওয়াই অ্যাক্সিসের দিকে, নিচের ডিরেকশনে আর কি। তাহলে এক্স অ্যাক্সিস এই ইসের সাথে যেটা এর সাথে ডিরেকশনের সাথে যেটা হবে, মানে ভার্টিক্যাল লাইন বরাবর যেটা হবে E1 এর কম্পোনেন্ট, সেটা হবে E1 cos θ। E1 cos θ হলো ভার্টিক্যালি বরাবর নিচের দিকে, আর E1 sin θ হবে এই এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, আবার E2টা যদি নেই তাহলে E2 sin θ হবে এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে, আর E2 cos θ হবে নিচের দিকে। তাহলে বাম দিকে আর ডান দিকে এক্স অ্যাক্সিস বরাবর এটা E1 sin θ আর E2 sin θ হলো। আবার E1 E2 হলে দুইটা সমান হয়ে গেল। তাই দুইটা সমান হয়ে গেলে এটা দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ওরা ক্যান্সেল হয়ে গেলে শুধু E1 cos θ নিচের দিকে আর E2 cos θ নিচের দিকে কাজ করে। তাহলে এই দুইটা আমরা যোগ করব, নিচে এসে এই দুইটা যোগ করব। তাহলে ই হবে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, ই হবে E1 cos θ প্লাস E2 cos θ। দিস ইজ ইকুয়াল টু 2 E1 cos θ, কারণ E1 ইকুয়াল টু E2 আমরা আগে লিখেছি 2 E1 cos θ। এখন cos θ এর মান আবার ওই চিত্রে যদি দেখো cos θ কত হবে, দেখো এটা হলো অ্যাঙ্গেল থিটা, তাহলে cos θ হবে ভূমি বাই অতিভুজ নাকি। cos θ ইকুয়াল টু ভূমি হলো এ আর অতিভুজ হলো ক্যাপিটাল আর। তাহলে ভূমি বাই অতিভুজ সেটাই এখানে লেখা আছে, ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এ আর
ক্যাপিটাল আর কে আমরা স্কোয়ার রুট a স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে যে ই পাইলাম 2e1 cos থিটা ডান পাশে, এই 2e1 cos থিটাতে আমরা এখন মানগুলো বসাবো। তাহলে এটা 2 ইন্টু ই1 এর মান হলো 1/4 পাই ইপসিলন নট কিউ বাই a স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর cos থিটার মান হলো a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা বসালে 1/4 পাই ইপসিলন নট 2a কিউ a স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখন যদি আর এর চাইতে অনেক বড় হয়, আর এর চাইতে যদি অনেক বড় হয়, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে আমার নিচে a স্কোয়ার প্লাস আর স্কোয়ার আছে, এখান থেকে আমি a স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি। a স্কোয়ার বাদ দিয়ে দিলে শুধু আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 থাকে, এটা হয় আর কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই অনেক দূরত্বে আর কি, পারপেন্ডিকুলার বিসেক বরাবর অনেক দূরত্বে, কাছে কিন্তু এটাই হবে, কাছে ইলেকট্রিক ফিল্ড এটা হবে, কিন্তু অনেক দূরে গেলে ই ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন নট 2a কিউ বাই আর কিউ। আচ্ছা, এখন এই 2a এবং কিউ এটা আলাদা কোয়ান্টিটি কিনা, যদি আর অনেক দূরত্ব হয় তাহলে এই তিনটা টার্মকে একটা কোয়ান্টিটি হিসাবে, এই দুইটা আলাদা কোয়ান্টিটি হিসাবে এটাকে করা যাবে না, ভাগ বিবেচনা করা যাবে না। এই 2a কিউ কে একটা কোয়ান্টিটি হিসাবে বিবেচনা করা হয়। এই একটা কোয়ান্টিটিকে বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট 2a কিউ। আমরা যে ওখানে ডেফিনেশনে বলছিলাম, তাই সেই ডেফিনেশনই এখানে অ্যাপ্লাই করলাম। এই যে একটা কোয়ান্টিটি হবে, এই একটা কোয়ান্টিটিকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেটাকে ক্যাপিটাল পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল মোমেন্ট পি, এটা হবে 1/4 পাই ইপসিলন নট পি বাই আর কিউ। আচ্ছা, তারপরে আসি এ ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ডাইপোল প্লেস করা আছে, এখানে আমরা কি ঘটনা ঘটে ডাইপোল প্লেস করলে সেটা দেখব। আমরা ধরি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো প্যারালাল লাইন হবে। আমরা এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ধরলাম, প্যারালাল লাইন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডান দিকে ক্রিয়া করতেছে। এখানে একটা ডাইপোল রাখা আছে, ডাইপোল মানে একটা পজিটিভ চার্জ প্লাস কিউ এই জায়গায় রাখা আছে, একটা নেগেটিভ চার্জ মাইনাস কিউ এখানে রাখা আছে। তাহলে প্লাস কিউ আর মাইনাস কিউ এখানে যদি রাখি, ইলেকট্রিক ফিল্ডে যদি রাখি, তাহলে আমরা ওখানে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন জানি ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে এখানে ফোর্সের তৈরি হবে, সেই ফোর্স হবে এফ ইকুয়াল টু কিউই। তাহলে প্লাস কিউ এর জন্য যে ফোর্স সেটা ডান দিকে হবে প্লাস এফ, আর মাইনাস কিউ এর জন্য যে ফোর্স সেটা মাইনাস এফ এই দিকে হবে। যে যে ঘটনা ঘটবে, প্লাস এফ যদি এদিকে থাকে মাইনাস এফ যদি এদিকে থাকে, তাহলে এটা ডাইপোলকে টার্ন করবে, টার্ন করে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে নিয়ে যাবে ডাইপোলের ডিরেকশনটাকে। দেখো ডাইপোলের ডিরেকশন দেওয়া আছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এখানে পি ছোট্ট করে এখানে লেখা আছে। তাহলে এখানে কি হবে, এটা একটা টর্কের সৃষ্টি হবে, সেই টর্কের মাধ্যমে ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন্ড হবে। তাহলে আমরা আসি যে টর্কের সৃষ্টি হবে, সেই টর্কের মান কত হবে। দেখো, আমরা টর্কের ডেফিনেশন মেকানিক্স থেকে জানি, টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ, এটা হলো আর এফ সাইন থিটা। তাহলে এখানে আর আরটা কি, এখানে আরটা হলো অরিজিন থেকে একটা চার্জের দূরত্ব, এখানে আমাদের ও হলো অরিজিন, অরিজিন থেকে এই চার্জের দূরত্ব এ, আর অরিজিন থেকে মাইনাস চার্জের দূরত্ব হলো এ। তাহলে ওখানে আর এফ সাইন থিটার জায়গা লিখবো এ সাইন থিটা। তাহলে একটা চার্জের জন্য টাউ ওয়ান হবে এ সাইন এ এফ সাইন থিটা, আর একটা চার্জের জন্য টাউ টু হবে এ এফ সাইন থিটা। এই দুইটা টাউই সমান, তাহলে আমার রেজাল্টান্ট টাউ হবে টাউ ইকুয়াল টু 2 টাউ ওয়ান, অর্থাৎ 2 এ এফ সাইন থিটা। আচ্ছা, আবার এফ সমান হলো কিউ ই, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমি এটাকে লিখতে পারি 2 এ কিউ ই সাইন থিটা। আচ্ছা, আবার 2 এ কিউটাকে আমরা লিখতে পারি ডাইপোল মোমেন্ট পি ই সাইন থিটা। পি সাইন থিটাকে লেখা হয় পি ক্রস ই, টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। তাহলে এখানে যে টাওয়ের সৃষ্টি হচ্ছে সেটা ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ডের
ভেক্টর প্রোডাক্ট। কেমন? আচ্ছা, এখন আমরা ইয়ে করি যে ডাইপোল মোমেন্টটা যদি টার্ন করে, যদি ঘোরে, তাহলে কি পরিমাণ এনার্জি তাতে স্টোর হয় সেটা বের করি। আচ্ছা, এখন আমরা ওখানে চিত্রে যেটা দেখছি সেটা হলো ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ড বরাবর টার্ন করতে চায়। এখন তারে যদি আমরা থিটা কোণে ঘোরায়, জোর করে ঘোরায় রাখি, মানে তাকে আমরা টার্ন হতে দিব না ইলেকট্রিক ফিল্ড বরাবর, তাহলে থিটা কোণে আমরা যদি জোর করে ঘোরায় রাখি তাহলে অবশ্যই কাজ করতে হবে। কেমন? ওয়ার্ক মাস্ট বি ডান বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট টু মেনটেন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর কি। কেমন? আচ্ছা, তাই এই ওয়ার্কটা আসলে পোটেনশিয়াল এনার্জি হিসাবে ওই সিস্টেমের ভিতরে সঞ্চিত থাকে। তো সেই পোটেনশিয়াল এনার্জির মান কত সেটা আমরা এখানে বের করব। তাহলে ওয়ার্ক ডান ডব্লিউ হবে ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ, আর ডি ডব্লিউ ডেফিনেশন হলো টাউ ডি থিটা। যেমন আমরা ফোর্সের ডেফিনেশন এফ ইন্টু ডিএস দেই, ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে এফ ইন্টু ডিএস, আর রোটেশনাল মোশনের ক্ষেত্রে এফ এর ইকুইভ্যালেন্ট হলো টাউ, আর ডিএস এর ইকুইভ্যালেন্ট হলো ডি থিটা। তাহলে রোটেশনাল মোশনের ক্ষেত্রে ডি ডব্লিউ হবে টাউ ডি থিটা। তাহলে ডি ডব্লিউর মান হলো টাউ ডি থিটা আমরা বসাবো। এখন অরিজিনালি আমরা ধরে নিই, অরিজিনালি ওই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা থিটা নট কোণে টার্ন ছিল, সেটাকে আবার থিটা কোণে যদি আমরা ঘোরাইতে চাই তাহলে থিটা নট টু থিটা পর্যন্ত ইন্টিগ্রেশনের ভ্যালু দিতে হবে। তাহলে থিটা নট টু থিটা টু টাউ ডি থিটা ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ইউ। এখানে আমরা টাউ ডি থিটার মান এখানে বসাই দিব। টাউ হলো পি সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু পি কে বাইর করে নিয়ে আসি, থিটা নট টু থিটা সাইন থিটা ডি থিটা, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস থিটা। আচ্ছা, এখন মাইনাস কস থিটা হলে আমরা যদি থিটা নটকে 90 ডিগ্রি ধরি, অর্থাৎ ইনিশিয়ালি ডাইপোলটা ছিল 90 ডিগ্রি বরাবর, থিটা নটটাকে যদি আমরা 90 ডিগ্রি ধরি তাহলে ইউ হবে মাইনাস পি কস থিটা, অর্থাৎ যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে সেটা ইউ ইকুয়াল টু মাইনাস পি ডট ই। তাহলে টাউ হলো পি ক্রস ই, আর পোটেনশিয়াল এনার্জি হলো পি ডট ই, মাইনাস পি ডট ই, এটা মনে রেখো। আচ্ছা, তারপরে আসি হলো রিং অফ চার্জ। রিং অফ চার্জ এইটা তোমাদের, এটা হলো একটা রিং। রিং মানে চুড়ি মনে করো, মেয়েরা যে চুড়ি পরে সেই চুড়ি। এটা একটা মেটালিক রিং, এর ভিতরে চার্জ দেওয়া আছে, কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে। আচ্ছা, এখন এই রিং এর সেন্টার দিয়ে যে অ্যাক্সিস গেছে, সেন্টার দিয়ে যে অ্যাক্সিস গেছে সেই অ্যাক্সিস বরাবর এক্স দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে হবে। কেমন? রিং থেকে, রিং এর অ্যাক্সিস বরাবর এক্স দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এখানে আমরা ধরি রিং থেকে অল্প একটু এলিমেন্ট নেই, সেটা হলো ডিএস। হ্যাঁ, টোটাল রিং এর ডায়ামিটার যদি এ হয় তাহলে এর টোটাল এটা হবে, সারকামফারেন্সের ডিসটেন্স হবে টুয়াইস পাই এ। সেই টুয়াইস পাই এ থেকে আমরা ছোট্ট একটু এলিমেন্ট নিলাম ডিএস। এই ডিএস এর জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা আমরা ইয়ে করি। ডিএস এর জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা ডিরেকশন এই দিকে চলে যাবে, এটা হলো ডি। আচ্ছা, আবার এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এই ডিএস থেকে পি বিন্দুতে দূরত্ব আর, আর এই আর দূরত্ব এক্স এর সাথে যে কোণ তৈরি করে সেটা হলো এখানে থিটা কোণ। তাহলে এটা থিটা কোণ হলে এই কোণটা থিটা হবে। তাহলে ডি কে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারবো, একটা হলো ওই অ্যাক্সিস বরাবর, আর একটা হলো অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারি, তাই না, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড আর কি। তাহলে আমরা ডি কে যদি কম্পোনেন্ট নেই, ডিই কস থিটা এইটা হবে
এই অ্যাক্সিস বরাবর ডান দিকে, আর ডি সাইন থিটা এটা হবে পারপেন্ডিকুলার বরাবর নিচের দিকে। আচ্ছা, এখন ওই উপরের দিকে ডিএস নিচে, এখন নিচের দিকে আর একটা ডিএস নিব। নিচের দিকে যদি আমরা আর একটা ডিএস নেই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে এই দিকে, ডান দিকে এই দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এইদিকে। সেটা যদি কম্পোনেন্ট নেই, তাহলে ডি কস থিটা নিচের দিকে হবে আর ডি সাইন থিটা হবে উপরের দিকে, ভার্টিক্যালি আউটওয়ার্ড। তাহলে ভার্টিক্যালি আউটওয়ার্ড ডি সাইন থিটা উপরের দিকে আর ডি সাইন থিটা নিচের দিকে, এই দুইটা ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে, শুধু ডি কস থিটাটা পাচ্ছি আমরা এই ডাইনের দিকে। তাহলে এইরকম লট অফ ডিএস কম্পোনেন্ট যদি আমরা এখান থেকে নেই, তাহলে সেইটার ওই ডি কস থিটা কম্পোনেন্ট গুলো সব এক্স এর দিকে হবে আর ডি সাইন থিটা গুলো ক্যান্সেল আউট করে যাবে এই রিং এর জন্য। তাহলে আমরা এখানে আসি, যে ডিএস এর ভিতরে কতটুক চার্জ আছে সেটা আগে বের করি। মানে আমাদের টোয়াইস পাই এ যে সারকামফারেন্সের লেন্থ, সেই টোয়াইস পাই এ দূরত্বের টোটাল চার্জ হলো কিউ। তাহলে একক দূরত্বে হবে কিউ বাই টোয়াইস পাই, তাহলে ডিএস দূরত্ব হবে কিউ ইন্টু ডিএস বাই টোয়াইস পাই। এইটা হলো ডিকিউ চার্জ। কেমন? তাহলে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড কন্ট্রিবিউশন যেটা পাচ্ছি, সেটা পাচ্ছি হলো ডি কস থিটা, আর ডি সাইন থিটা ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ই হবে ইন্টিগ্রেশন অফ ডিই কস থিটা। এখন ডিই আর কস থিটার মান এখানে বসায় দিব, দিয়ে ইন্টিগ্রেট করব। ডি হলো 1/4πε0 ডিকিউ বাই আর স্কোয়ার, 1/4πε0 ডিকিউ একটু আগে দেখালাম, এটা কিউ ডিএস বাই 2πa, আর আর স্কোয়ার হলো 1/a² প্লাস এক্স স্কোয়ার। আর কস থিটা হলো এক্স বাই আর, ওখান থেকে আমরা ছবি থেকে দেখি কস থিটা হলো, কস থিটা এইটা হলো অ্যাঙ্গেল, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এক্স আর অতিভুজ হলো আর, তাহলে কস থিটা হবে এক্স বাই আর, সে আর কে আবার লেখা যায় a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এটা কস থিটার মান আর ডির মান এই উপরে ইয়েতে আমরা বসায় দিলাম। এতে বসায় দিলে আমরা এটা পেলাম 1/4πε0 কিউ ডিএস বাই 2πa a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর কস থিটার মান এক্স বাই রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হলো 1/4πε এর কিউ এক্স বাই 2πa ইন্টু a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হলো ভেরিয়েবল নাই, কনস্ট্যান্ট ভ্যালু, এই জন্য একটা বাইর করে নিয়ে আসলাম, আর ডিএস থাকলো। তাহলে টোটাল ডিএস কে যদি ইন্টিগ্রেট করি, তাহলে এটা টোয়াইস পাই এ হবে আর কি। কেমন? টোয়াইস পাই এ উপরে আছে আর নিচে আছে, এটা কেটে গেল, আমার থাকলো 1/4πε0 কিউ এক্স বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এটা হলো আমাদের ওই রিং এর সেন্টার দিয়ে যে অ্যাক্সিস যায়, সেই অ্যাক্সিস বরাবর এক্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ড। এটা যদি রিং এর কাছে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডটা হলো এটা। এখন যদি আমরা x ইকুয়াল টু 0 ধরি, তাহলে ই হলো 0, রিং এর ভিতরে ই হলো, রিং এর ভিতরে সেন্টারে ই হলো 0। কেমন? আচ্ছা, আর এই x যদি অনেক বড় হয়, কেমন, x যদি অনেক বড় হয়, তাহলে আমরা কে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা এক্স কিউব হয়, উপরে এক্স আর এক্স কিউব কেটে গেলে এক্স স্কোয়ার থাকে, তাহলে ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো ম্যাথমেটিক্যালি আমাদের এক্স যখন 0 হচ্ছে তখন ইলেকট্রিক ফিল্ড 0 হচ্ছে। তাহলে আমরা ফিজিক্যালি কিভাবে বলতে পারি ইলেকট্রিক ফিল্ড সেন্টারে 0? একটা রিং অফ চার্জের ক্ষেত্রে যদি সুষম চার্জ ডিস্ট্রিবিউশন হয় রিং এর সব জায়গায়, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সেন্টারে 0 হবে। এটার ফিজিক্যালি আমরা কিভাবে এক্সপ্লেন করবো, এটা 0 হবে কেন বলতে পারবা? হ্যাঁ, হ্যালো, হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্যার? আচ্ছা, একটু ফিজিক্যালি তোমরা কি বলতে পারবা এক্স যখন 0 তখন ম্যাথমেটিক্যালি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0?
তাহলে ফিজিক্যালি কিভাবে ব্যাখ্যা করবা ই জিরো কেমনে হবে? এই যদি আমার রিং অফ চার্জ চার্জ ডিস্ট্রিবিউশন কন্টিনিউয়াস হয় তাহলে সেন্টারে ই জিরো হবে কেন? এটা একটু ব্যাখ্যা করো তো। স্যার কেন্দ্রে তো কোনো চার্জ থাকে না, সব চার্জ পৃষ্ঠে চলে যায় এজন্য। না না, এটা যেটা হয়, তুমি যদি উপরে একটা ডিএস কম্পোনেন্ট নাও তাহলে ওখানে যে স্মল চার্জ আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড সেন্টার বরাবর, এটা এখান থেকে একটা রেখা টেনে সেন্টার বরাবর একটা অ্যারো দাও। আর নিচে ঠিক এখানে যেখানে আছে তার সিমেট্রি কনসিডার করো। সিমেট্রি কনসিডার করে আর একটা ডিএস এখানে নাও, সেই ডিএস থেকে ইলেকট্রিক ফিল্ড গেলে এটা উল্টা বরাবর যাবে। তার মানে একটা আর একটার থেকে উল্টা হবে এবং তারা সমান, তাহলে তারা ক্যান্সেল আউট করবে। ও স্যার, জি স্যার, বুঝতে বুঝতে পারছো তো? পেরেছি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। আর এটা হলো ইলেকট্রিক ফিল্ড। আর কোনটা? এটা হলো লাইন অফ চার্জ। এটাই মনে হয় শেষ আজকে। তোমাদের তো অনেক পড়ায় ফেলালাম, বেশি ক্লাস করা লাগবে না, 3-4টা ক্লাসে শেষ হয়ে যাবে সিলেবাস। আচ্ছা, এটা হলো লাইন অফ চার্জ। একটা লাইন আছে, এটা ইনফাইনাইটলি লং, তার সেন্টার এখানে আছে ও, ওর ডান দিকে এদিকে ইনফিনিটি, বাম দিকে এদিকে ইনফিনিটি, এই সেন্টার হলো ও, ওর উপরে পারপেন্ডিকুলার বিসেক্টর আছে একটা ওয়াই অ্যাক্সিসে, এইদিকে এইদিকে এটা হলো পারপেন্ডিকুলার বিসেক্টর। এই পারপেন্ডিকুলার বিসেক্টরের ওয়াই দূরত্বে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত নির্ণয় করতে হবে। কেমন? তাহলে আমরা প্রথমে এই সেন্টার থেকে এক্স দূরত্বে ডিএক্স একটা এলিমেন্ট নিব, ছোট একটা। আচ্ছা, এখানে একটা কথা বলা আবশ্যক, সেটা হলো এই লাইনের চার্জ অফ মানে লাইন ডেনসিটি আর কি, লাইন চার্জ ডেনসিটি দেওয়া আছে ল্যামডা। লাইন চার্জ ডেনসিটি মানে একক দূরত্বে চার্জ হলো ল্যামডা। কেমন? এটা হলো লাইন মানে লিনিয়ার চার্জ ডেনসিটি। হ্যাঁ, লিনিয়ার চার্জ ডেনসিটি হলো 1 সেন্টিমিটার দূরত্বে যে পরিমাণ চার্জ থাকে সেটা হলো ল্যামডা। আচ্ছা, তাহলে আমরা এখানে সেন্টার থেকে এক্স দূরত্বে ছোট্ট একটু এলিমেন্ট এলাম ডিএক্স। আচ্ছা, ডিএক্স তাহলে পি বিন্দুতে নির্ণয় করতে হলে ডিএক্স থেকে একটা রেখা টানতে হবে, এটা দূরত্ব ধরি আর, আর এই আর আর ওয়াই যে কোণ তৈরি করে এটা হলো থিটা কোণ। আর ডিএক্স এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেটা ডি এই দিকে চলে যাবে, এই বরাবর। এখন ওই বরাবরকে আমরা যদি দুইটা কম্পোনেন্টে ভাগ করি তাহলে ডি ওয়াইটা উপরের দিকে আর ডি এক্সটা ওর সাথে পারপেন্ডিকুলার বাম দিকে হবে। আচ্ছা, ডি এক্সটা তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ডিই সাইন কস থিটা হবে ডি ওয়াই, ডি ওয়াইটা হবে ডি কস থিটা আর ডি এক্সটা হবে ডি সাইন থিটা বাম দিকে। আচ্ছা, আবার ঠিক সেন্টার থেকে এক্স দূরত্বে ডিএক্স বাম দিকে নিলাম, বাম দিকে ডিএক্স আর একটা নিলাম, নিয়ে ওখান থেকে রেখা টানলাম পি পি পর্যন্ত, রেখা টেনে এটাকে বর্ধিত করলাম করে একটা অ্যারো চিহ্ন দিলাম, তাহলে বাম দিকে ডিএক্স এর জন্য ইলেকট্রিক ফিল্ড এইদিকে হলো। এটা যদি আবার কম্পোনেন্ট নিই, ডি কস থিটা হবে উপর দিকে ডি ওয়াই বরাবর যেটা ছিল আগে সেই দিকে, আর ডি সাইন থিটা হবে ডান দিকে। তাহলে ডি সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বাম দিকের আর ডান দিকেরটা ক্যান্সেল আউট হচ্ছে, শুধু ডি কস থিটাটা উপরের দিকে থাকতেছে। এই ডি কস থিটাকে এখন আমরা ইন্টিগ্রেট করবো আর কি। তো সেই কথাগুলো এখানে লেখা আছে যে ল্যামডা যদি লিনিয়ার চার্জ ডেনসিটি হয় তাহলে ডিএক্স এর ভিতরে যে চার্জ থাকে সেটা হলো ল্যামডা ডিএক্স। তাহলে ডি হবে ওই ডিএক্স এর ভিতরে চার্জ হলো ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই ওই দূরত্ব আর কি, ওই পি বিন্দু, এখানে যেহেতু পি বিন্দুর দূরত্ব হলো আর, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেই জন্য আর স্কোয়ারের মান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে দেওয়া আছে। আর এখানে এই সমস্ত কথা বলা আছে, ডি সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল, ডি কস থিটাটা থাকবে শুধু, সেইটা আমরা এখন
ইয়ে করবো আর কি। আচ্ছা, এখানে দেখো আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড ইউআই লিখেছি 2 ইন্টু এক্স ইকুয়াল টু 0 টু ইনফিনিটি কস থিটা ডি। এখানে আমরা লিখতে পারি 2টা আনছি হলো যেহেতু এক্স কে 0 থেকে ইনফিনিটি করছি, আসলে এক্স ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিকে আমরা এখন 0 টু ইনফিনিটি করলে 2 দিয়ে গুণ দিতে হবে। বুঝতে পারছো তো এটা? এটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, 2 দিয়ে গুণ দেবে 2 × x = 0 টু ইনফিনিটি cos থিটা d। তাহলে 2 এখানে বসলো আর d এর মান λ/4πε0 dx/y² + x² আর cos থিটা এখানে থেকে গেল। আচ্ছা, এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করতে গেলে x = y tan থিটা dx হবে y sec² থিটা আর x এর মান এখানে বসালে y² + y² sec² থিটা হয়। y² কমন নিলে 1 + sec² থিটা, এটা tan² থিটা হয়। কি বলে ভুল বলতেছি, y² tan² থিটা হয়, এটাকে y² কমন নিলে 1 + tan² থিটা হয়। সে 1 + tan² থিটাকে আবার sec² থিটা আমরা বসাইতে পারি। তাহলে উপরে sec² থিটা একটা আছে আর নিচে sec² থিটা আছে, এটা কেটে গেল। কেমন? আর এখানে এইটা y² একটা y আছে আর নিচে কত থাকতেছে y²। তাহলে y আর y² কাটাকাটি করে একটা y নিচে থাকে, সেই yটা বাইরে চলে আসবে। তাহলে λ/2πε0, এই 2 আর 4 কেটে যায় 2πε0 আর y একটা আসলো 0 টু π/2 cos থিটা d/2। আমরা এখানে লিমিটটা বসাইছি, যখন x ইনফিনিটি হয়, x যখন ইনফিনিটি তখন y কত? y কত? ওই কি বলে y কত হয়? x যখন ইনফিনিটি তখন থিটা কত হয়? x যখন ইনফিনিটি তখন tan থিটাও ইনফিনিটি না? হ্যাঁ জি স্যার। tan থিটা ইনফিনিটি হলে থিটা হলো 90 ডিগ্রি না? থিটা 90 ডিগ্রি। কেমন? x যখন 0 তখন থিটা 0। তাহলে সেই লিমিট আমরা বসালাম, থিটা ইকুয়াল টু 0 টু π/2 cos থিটা d থিটা। এখানে বসাইলে cos থিটাকে ইন্টিগ্রেট করলে এটা sin থিটা হবে 0 টু π/2, ইয়ে বসালে λ/2πε0 y। কেমন? এইটা হলো এর মান। তাহলে কুলম্বস লর যতটুকু পড়ানো হলো আজকে পড়ানো, আর আগামী ক্লাসে আর একটা পড়াইলে, আর একটা থিওরি পড়াইলে আমার মনে হয় ক্লাস টেস্টটা নিতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত পড়ি। এই পর্যন্ত পড়ে তোমরা হ্যালিডে রিজনিং এর অঙ্কগুলো করবা। যে অঙ্কগুলো উদাহরণে দেওয়া আছে সেটা তো মাস্ট, উদাহরণগুলো তো মাস্ট করবা। থিওরি রিলেটেড অঙ্ক করবা, মানে যেটা যেটা পড়ানো হয়েছে সেটার রিলেটেড অঙ্ক করবা, যেটা পড়ানো হয় নাই সেটার রিলেটেড অঙ্ক করার দরকার নাই। পড়ানোর ভিতরে থিওরি রিলেটেড অঙ্ক করবা, আর দুই একটা অঙ্ক যদি অনুশীলনে ওই একই মানে সহজ আছে বা উদাহরণের সাথে মিল আছে সেই ধরনের অঙ্ক গুলো তোমরা একটু দেখবা। বুঝতে পারছো? আচ্ছা, আজকে তোমাদের জন্য একটু ইয়ে বলে রাখি, সেটা হলো সময় এখনো আছে 10 মিনিট 20 মিনিট সময় আছে। আসে না কেন? এটা গেল কই? শেয়ারটা তো কাটি নাই এখনো। স্টপ শেয়ার। আচ্ছা, তোমরা যে কাজটা করবা সেটা হলো ওই ইসে ঢোকার আগে, জুমে ঢোকার আগে সবাই রোল নাম্বারটা এবং নামটা লিখে রাখবা। কেমন? রোল নাম্বারের পরে ড্যাশ চিহ্ন দেওয়ার দরকার নাই, রোল নাম্বার দিয়ে নামটা লিখে রাখবা। সবাই সবাই আসো তো? অনলাইনে আসো নাকি? হ্যাঁ, তাহলে সবাই ইয়ে করবা, তাতে আমার অ্যাটেন্ডেন্সটা নিতে সুবিধা হয়। আমি অ্যাটেন্ডেন্সটা ক্রমিক সংখ্যা অনুসারে আমি
ইজিলি পাই ওখান থেকে আমার খাতায় আমি তুলে রাখি। কেমন? এটা তোমরা কিন্তু করবা, আগামী দিন ঢোকার আগে নিজের নামটা ইয়ে করে রাখবা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে পড়ালাম। আজকের জন্য টিপস হলো, ভালো করে আবার একটু স্মরণ করাই দিই, উদাহরণের অঙ্কগুলো ভালো করে করবা, আর প্রবলেম থেকে দুই একটা যা পারো তাই করবা। উদাহরণের অঙ্কগুলো কেউ বাদ দিবা না। আচ্ছা, এই আর এখানে কোনো কোশ্চেন থাকার কথা নাই, কারণ হলো ইন্টারমিডিয়েটে আমার মনে হয় এর চাইতে আরো কঠিন জিনিস পড়ে আসছে, আমরা অনেক সহজ জিনিসই পড়তেছি। যা যা ইন্টারমিডিয়েটে পড়াইছি সেইটাই আমি তোমাদেরকে পড়াবো, এর বাইরে তেমন কিছু নাই। হ্যাঁ, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম আর থিওরি অফ রিলেটিভিটি, মানে থিওরি অফ রিলেটিভিটিতে হয়তো একটু অ্যাডভান্স পড়াইতে পারি, হ্যাঁ, কিন্তু এর বাইরে আর কিছু নাই। ইন্টারমিডিয়েটের পড়াই, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আর নোটটা আমি পাঠাই দিছি সিআর বরাবর, সিআর এর কাছ থেকে নোটটা নিয়ে নিবা, ক্লাস নোটটা নিয়ে সুন্দর করে পড়বা। আচ্ছা, আর ল্যাব ক্লাসের জন্য যে তোমরা কিন্তু, আমি ইমেলে যদিও লিখছি আবার মুখে বলি, তোমাদের গ্রাফ যেটাতে ড্র করা আছে, এই গ্রাফের জন্য পেন্সিল, গ্রাফ পেপার কাছে রাখবা, আর A4 সাইজের ইয়ে কাছে রাখবা। বুঝতে পারছো? আমি ওই ইয়েটা ওপেন করে দিব, তোমরা যখন ক্লাস শুরু করবা তখন গুগল ক্লাসরুমে ওই অ্যাসাইনমেন্ট আকারে ওইটা এক্সপেরিমেন্ট নাম্বার দিয়ে দিব, তোমরা ওই এক্সপেরিমেন্ট ওখানে করবা। আবার আমি কিন্তু করতে পারি, দুই একজনকে ডাকতে পারি ডেমনস্ট্রেশনের জন্য, ফলে কানে মাইক্রোফোন সবসময় দিয়ে রাখবা, কানে মাইক্রোফোন দিয়ে তোমরা ইয়ে করবা, তোমাদের কম্পিউটারে তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করবা। আমি ডেমনস্ট্রেশনে ডাকবো এক একজন করে, যে তুমি একটা দেখাও, তুমি কি কি করছো বলো। বুঝতে পারছো তো? ফলে এটা ওই সময় করতে হবে। ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আজকে কতজন আছেন? নাহিয়ান বলো তো কতজন আছে আজকে? স্যার 47 জনের মতন আছে স্যার। 47 জন? আর গুড। জি স্যার। এইরকমই থাকলেই চলবে। জি স্যার। তাহলে আর তোমাদের ল্যাবের ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, এখানে ই করে যাই, সলভ করে দিই। স্যার আপাতত নাই স্যার। ল্যাব করতে গেলে কোনো স্যার কোশ্চেন নাই তো? আপাতত করতে নাই স্যার, মানে ল্যাব করতে গেলে বুঝতে পারবো যে স্যার কি সমস্যা। হ্যাঁ, ল্যাব করতে গেলে ল্যাবে অসুবিধা নাই, ওই যেখানে না বুঝবো আমারে জিজ্ঞেস করবা, অনলাইনে থাকবা, মাইক্রোফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করবা, আমি তো বসেই থাকবো এখানে। জি স্যার। জি স্যার। কেমন? জি স্যার। হ্যাঁ, তবে স্যার জিনিসটা সুন্দর লাগছে স্যার, মানে আমি ওয়েভের ওটা ট্রাই করছিলাম স্যার, ভালো লাগছে ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা যেভাবে। জি স্যার। হ্যাঁ, না আমি পড়ে দেখছি, থিওরি গুলো লেখা, ওই প্রসিডিওর গুলো লেখা সহজ আছে আর কি। কেমন? ওই তোমাদের ওই প্রসিডিওরের ভিতরে ওই ছবি দেওয়া আছে, ছবিতে আবার মার্ক করা আছে বিভিন্ন জায়গা, ওইটা ছবি দেখে দেখে তারপর তোমরা ইয়ে করো। সহজ আছে, খুবই খুবই ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে করা এটা। জি স্যার। তবে স্যার আমাদের তো এখন আর প্রসিডিউর লিখতে হবে না স্যার? না, এখন প্রসিডিউর লিখতে হবে না, শুধু ওই টপ শিটের যে ইনস্ট্রাকশন গুলো আছে ওইটুকু লিখবা, ওর বাইরে কিছুই লেখার দরকার নাই। ঠিক আছে স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তাহলে ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।